অর্থ আত্মসাৎ, অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জনের পৃথক ৩ মামলায় ৪৮ বছরের কারাদণ্ড কাঁধে নিয়েও বহাল তবিয়তে আছেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম। মামলার নথি গায়েব ও শুনানি পেছানোর কূটকৌশলে পার করেছেন ১৬ বছর। সাজা ঘোষণার ৩টি সহ তার বিরুদ্ধে মোট রয়েছে ১৪টি মামলা। এর মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের ৪৮৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় ১১টি। আইনজীবীরা বলছেন, ক্ষমতার দাপট দেখিয়ে পার পেলেও পালিয়ে বেড়ানোর সুযোগ নেই। শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ব্যাপক সমালোচিত ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শীর্ষ দুর্নীতিবাজের তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। ওবায়দুল করিমের বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে মতিঝিল থানায় মামলা করে দুদক। বিচার কাজ শেষে একই বছরের ২৭ ডিসেম্বর এক রায়ে ওবায়দুল করিমের যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। এই রায় বাতিল চেয়ে ২০০৮ সালে হাইকোর্টে আবেদন করলেও দুদকের আপিলে ওবায়দুল করিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। প্রায় এক বছর পর ২০১০ সালের ৯ ডিসেম্বর নথিপত্র পৌঁছায় নিম্ন আদালতের বিচারিক আদালতে। আরেক মামলায় ১৩ বছর সশ্রম কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত ৯। সেবারও ওবায়দুল করিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। ৬০টি চেকের মাধ্যমে বিদেশে ২ কোটি টাকা পাচারের অভিযোগে ২০০৭ সালের ১০ অক্টোবর গুলশান থানায় মামলা করেন দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এই মামলার বিচার কাজ শেষে ২০০৮ সালের ১৩ আগস্ট বিশেষ আদালতের রায়ে ৫ বছরের কারাদণ্ড হয়। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংকের প্রায় ৪৮৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি ১১টি মামলা হয় তেজগাঁও থানায়। ওবায়দুল করিম ওই ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় জালিয়াতির মাধ্যমে ভুয়া হিসেব খুলে বংশাল, নবাবপুর, মিরপুর, কারওয়ানবাজার সহ রাজধানীর কয়েকটি শাখা থেকে এ টাকা আত্মসাৎ করেন। এসব রায়ে মোট ৪৮ বছরের সাজা মাথায় নিয়েও শেখ হাসিনার আশীর্বাদে আদালত পাড়ায় কিছু অসাধু লোকজনের মাধ্যমে বিচারিক আদালত থেকে গায়েব করে দেয় মামলার নথিপত্র। কোনো আসামিকে যদি রিট করতে হয় বা চ্যালেঞ্জ করতে হয় তাহলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং যাবজ্জীবন রায় হলে অবশ্যই জেলে যেতে হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি। তিনি যেই হোক না কেন, বাংলাদেশের একজন নাগরিক, তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তাহলে তার প্রথম কাজ হচ্ছে তিনি যে কোর্টে সাজাপ্রাপ্ত হয়েছেন বিচারিক আদালতে সারেন্ডার করবেন। এটা তার প্রথম কাজ। সারেন্ডার করার পর তার এই সাজাটা যদি সর্বোচ্চ ১ বছর পর্যন্ত হয় তাহলে ওই বিচারিক আদালতের একটা ক্ষমতা আছে, একটা স্বেচ্ছাধীন পাওয়ার আছে, চাইলে তাকে জামিনে মুক্ত করতে পারে আপিল ফাইল করা পর্যন্ত, এটা সুযোগ দিতে পারে। কিন্তু ১ বছরের বেশি যদি হয় তাহলে এই ক্ষেত্রে বিচারিক আদালতে আর কোনো ক্ষমতা নেই, তাকে অবশ্যই জেলে যেতে হবে। জেলে গিয়ে তারপর সেখান থেকে আপিল করতে হবে। স্বৈরাচার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে চললেও একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাইরে থাকার সুযোগ নেই বলে জানান এই আইনজীবী। একই সাথে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। কোর্টের যে কর্মচারী বা কর্মকর্তা যারা আছে ওদেরকে প্রভাবিত করে, ওদেরকে প্রেশারাইজ করে বা ওদেরকে ঘুষ দিয়ে, সোজা কথা আমরা যদি বলি, এই ফাইলটা ওদের জন্য সরিয়ে রেখেছেন। তো এটা আমার মনে হয় না এই ফাইলটা খুঁজে পাওয়া খুব বেশি ডিফিকাল্ট হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সুবিধাভোগী হওয়ায় ওবায়দুল করিম সাজাপ্রাপ্ত হয়েও মামলার নথি গায়েব করেছে বলে জানান আইনজীবীরা। আইনের শাসন কায়েম করতে গেলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আইন অনুযায়ী প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আইনের মুখোমুখি হতে হবে, সে যেই হয়ে থাকুক না কেন। কিন্তু আনফর্চুনেটলি গত ১৫ বছর সেটা ছিল না। আওয়ামী লীগ বা শেখ হাসিনার সমর্থন পুষ্ট ব্যক্তিবর্গের ক্ষেত্রে সেই আইনের প্রয়োগ আমরা দেখিনি। আইনের বেড়াজাল থেকে দেশের এসব লুটপাটকারীরা যেন কোনোভাবেই বের হতে না পারে, এমন প্রত্যাশা এই আইনজীবীর। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।